সাইদ মওদুদ, আপনি এই যে প্রবন্ধটা পাঠ করলেন তন্ময়, এই বিষয়ের উপরে আপনার মতামত আসলে আমরা জানতে চাচ্ছি। আচ্ছা। আমাকে কি শোনা যাচ্ছে? হ্যাঁ, আপনাকে শোনা যাচ্ছে। থ্যাংক ইউ সো মাচ। আমি খুব মন দিয়ে শুনছিলাম। প্রবন্ধ খুব সুন্দর হয়েছে লেখা। আপনাদের সকলকে শুভেচ্ছা, অভিনন্দন। উম আমাদের এখন যে কতগুলো বিতর্কের ধারা আছে, যে বিষয়গুলো নিয়ে আলোচনা হচ্ছে সবগুলো বিষয়ই আসলে এখানে উঠে এসেছে। কিছু জায়গায় আমি দ্বিমত পোষণ করি, কিছু জায়গায় আমার মনে হয়েছে যে আমি একমত প্রবন্ধের সাথে। আমি আসলে আমার ওপিনিয়ন এর জায়গাটা একটু মানে অবশ্যই প্রবন্ধকে মাথায় নিয়েই দিতে চাচ্ছি এবং আমার মনে হয় যে আমি খুব ধারাবাহিকভাবে না গেলেও বেশ যে নির্দিষ্ট জায়গাগুলোকে আসলে আম চিন্তা করে প্রবন্ধটি লেখা হয়েছে, সেই জায়গাগুলোতেই আসলে আমি মূলত কথা বলব। সংবিধানকে আসলে আমার মনে হয় যে আ একটা ইন্সট্রুমেন্ট হিসেবে যদি দেখি, একটা টুল হিসেবে যদি দেখি, সংবিধানের কাজটা কিন্তু মূলত আ স্থিতিশীলতা এবং একতা এই দুটো জিনিসের মধ্যে একটা সামঞ্জস্য বিধান করা। অর্থাৎ স্টেবিলিটি এবং ইউনিটি। আর যখন স্টেবিলিটির প্রশ্নটা আসে সেখান থেকে আসলে ওই মানে স্থিতিশীলতার সাথে আবার স্থায়িত্বের বিষয়টিও চলে আসে। সংবিধান রচনাটা অবশ্যই কোনো ওয়ান অফ বিজনেস না। অর্থাৎ আমি আজকে সংবিধান বানাবো এবং এটা মানব সভ্যতা শেষ পর্যন্ত টিকে থাকবে, বিষয়টা এরকম না। কিন্তু একই সাথে আমরা কিন্তু একটা এক্সপেকটেশন থাকে যে একটা সাবস্ট্যান্টিভ পিরিয়ড আসলে সংবিধান থাকবে। সেই সংবিধানটি টিকে থাকবে। এটিকে আসলে আমরা রেজিলিয়েন্স বলি আরকি। আ এখন স্থিতিশীলতা বা স্থায়িত্বের প্রশ্ন যখন আসে, তখন আমার দুশ্চিন্তার জায়গা যেটা ৩ নম্বর আ পয়েন্টটা যখন বলা হচ্ছিল, তন্ময় যখন বলছিলেন, যে আমরা যখন নতুন সংবিধানের কথা বলছি বা আরেকটি ভিন্ন ধরনের আলোচনা আসছে ২য় সংবিধান হিসেবে যখন আসবে, আমার দুশ্চিন্তার জায়গাটা হচ্ছে যে সে সংবিধানটি যে টিকে যাবে, এর রাজনৈতিক নিশ্চয়তাটা কোথায়? বা এই সংবিধান যে আসলে ব্যাকস্লাইড করবে না বা তার যে আসলে স্থায়িত্ব থাকবে, এটি আমরা কি করে বলছি? তো আমার মনে হয় যে এটি একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন যা হয়তোবা আমরা জিজ্ঞাসা করছি না। কারণ আমাদের রাজনৈতিক সংস্কৃতি তো একরকম আছে। তো সেখানে আমার মনে হয় যে নতুন সংবিধান বানানোর সংস্কৃতি কিন্তু খুব দ্রুতই শুরু হয়ে যেতে পারে। We can slide into that culture. এবং তখন কিন্তু আসলে আর ওখান থেকে ফিরে আসার পথটা হয়তোবা অতটা সহজ হবে না। এখন অনেকে বলতে পারেন, অনেকেই বলছেন যে আমাদের এই আগের যতগুলো সংশোধনী হয়েছে তার মধ্যে অনেকগুলো সংশোধনী আসলে ডিসমেম্বারমেন্ট বলা হচ্ছে। যে সংবিধান সংশোধন এবং নতুন করে লেখা এ দুটোর মধ্যে তাত্ত্বিকভাবে কোনো পার্থক্য কিন্তু নেই আসলে, ইনক্লুডিং 15th অ্যামেন্ডমেন্ট। কিন্তু আমার কথাটি হলো যে যদি তাত্ত্বিকভাবে কোনো পার্থক্য নাও থাকে, প্রায়োগিকভাবে কিন্তু অবশ্যই সংবিধান রচনা এবং সংবিধান সংশোধনের মধ্যে পার্থক্য আছে। এবং সংবিধান রচনার যে প্রক্রিয়া যেটি বলা হলো একটু আগে যে বিশাল একটা ট্রানজিশনাল কস্ট যে তৈরি হবে সেটি বহন করার মতো ক্ষমতা, মানে আমি কিন্তু এক্সপেন্স এর কথা বলছি না, জাস্ট একটা ট্রানজিশনাল কস্ট, যে এই বিশাল একটা সিদ্ধান্ত নেয়ার যে কস্টটা আমাকে দিতে হবে সেটার মতো রাজনৈতিক সক্ষমতা আসলে এই মুহূর্তে আছে কিনা আমার মনে হয় যে এটা একটু ভেবে দেখার দরকার আছে। আর শুরুতে যেটা বললাম যে একই সাথে স্থায়িত্ব এবং একতা এই দুটোর মধ্যে বা স্থিতিশীলতা এবং একতা এই দুটোর মধ্যে আসলে একটা সামঞ্জস্য বিধানের আলাপ। এখন যখন একতার কথা বলছি, কার একতা, কাদের মধ্যে একতা? এখন অবশ্যই উই দ্য পিপল এর কথা বলছি, মানুষ জনগণের মধ্যে একতা। এখন জনগণ তো আসলে কোনো মনোলিথিক আইডিয়া না। জনগণের মধ্যে নানা ধর্মের মানুষ আছে, নানা বর্ণের মানুষ আছে, নানা লিঙ্গের মানুষ আছে, বিশ্বাসের মানুষ আছে। এবং এই যে ভিন্ন ভিন্ন ধরনের মানুষ আমরা একসাথে থাকি, আমাদের মধ্যে একতা বা ঐক্য তৈরি করাটাও কিন্তু বেশ জটিল একটি প্রক্রিয়া। এবং আমি আসলে আমার এক্সপেকটেশন একটু ম্যানেজ করতে চাই। আই ডোন্ট ওয়ান্ট টু সি কনস্টিটিউশন অ্যাজ দি আল্টিমেট আইডিওলজিক্যাল সেটেলমেন্ট যেটা আমার সকল সমস্যার সমাধান করে দিবে। এবং আদর্শের জায়গা থেকে বা আমাদের বিভক্তির জায়গাগুলো বা দ্বন্দ্বের জায়গাগুলোকে আহ মানে একদম সুন্দর করে ইট উইল এন্ড এভরিথিং, এরকম আসলে আমি ভেবে দেখি না। আমার মনে হয় যে একটা সাস্টেইন ডেমোক্রেটিক কালচারের মধ্যে কিন্তু আমার একটা রাষ্ট্রের চরিত্র ধীরে ধীরে বিবর্তন হতে পারে এবং সেই বিবর্তনের সুযোগটা আসলে আমরা পাইনি। যদি সাস্টেইন ডেমোক্রেটিক কালচারের প্র্যাকটিসটা আমরা না পেয়ে থাকি, সেক্ষেত্রে কতটুকু দায় আসলে ৭২-এর সংবিধানের এবং কতটুকু দায় আমাদের রাজনৈতিক সংস্কৃতির, আমার মনে হয় এই জায়গাতেই আলোচনা, মানে অ্যাটলিস্ট আমার আলোচনাটা ইভলভ করবে আর কি। আর
আরেকটা ইম্পর্টেন্ট জায়গা আর কি এখানে, ইটস অলসো রেলেভেন্ট, অনেকটাই প্রাসঙ্গিক, যে জনগণ চাইছে, এটা খুব বায়বীয় একটা আলাপ আমরা ইদানিং করি, যে জনগণ চাইছে, জনগণ বলছে, জনগণ ভাবছে। আমি হয়তোবা মনে করছি যে আমি এবং আমার পরিচিত সহযোদ্ধা বন্ধু আমরাই জনগণ। আবার হয়তো অন্য কেউ মনে করছেন উনি, উনার বন্ধু, উনার সহযোদ্ধারা, সহকর্মীরা, তারা হয়তোবা জনগণ। কিন্তু এই জনগণকে আসলে কি করে প্রকাশ করব, জনগণের অভিপ্রায়টা কি মাধ্যমে বের হবে, কোন আয়োজনের, কোন পরিসরের মাধ্যমে আমরা আসলে বুঝতে পারবো, এটি কিন্তু একটি ভিন্ন আলোচনা। পুরোপুরি ভাবে জনপ্রিয় এবং জনগণের অভিপ্রায় দুটো কিন্তু আসলে খুব আলাদা দুটো বিষয়। এখন আমার আরেকটা জায়গা আছে আলোচনার এই ক্ষেত্রে, যে মানে উইল অফ দ্য পিপল বা জনগণের চিন্তা একটা সংবিধান রচনার ক্ষেত্রে যখন আমরা গাঠনিক শক্তির আলাপটা করি আর কি, তো ওই পাওয়ারটাকে আসলে কি করে রিফ্লেক্ট করা যাবে, এটা নিয়ে কিন্তু নানান ধরনের আলোচনা আছে। এখন আমি একটু আতলামি করবই, কারণ যেহেতু আমি আসলে আইন পড়াই, একটু আতলামি যদি করি, schmidt বলে একজন ভদ্রলোক আছেন, উনি কিন্তু বলেন যে, বা বলেছেন যে উইল অফ দ্য পিপল বা উই দ্য পিপলকে আসলে একজন ব্যক্তিও এমবডি করতে পারে, যেটা একদমই ভয়ঙ্কর বাজে একটি কথা, এবং এই কথা আসলে এই জন্য নো ওয়ান্ডার যে হি ওয়াজ নাজি অ্যাজ ওয়েল। তো schmidt-এর আগে আবার সিএস বলে এক ভদ্রলোক, উনি আবার বলেছেন যে না, উইল অফ দ্য পিপলের মানে খুব, আমরা যদি এটাকে প্রত্যক্ষ করে ফেলি তখন একটা বিশৃঙ্খলার সৃষ্টি হবে, অর্থাৎ আমাকে একটা প্রতিনিধিত্বশীল ব্যবস্থার মধ্যে নিয়ে যেতে হবে। এখন আমরা কিন্তু বর্তমানে সেটাই ফলো করি, আমরা কিন্তু এই প্রতিনিধিত্বশীল ব্যবস্থার মধ্য দিয়ে আসলে চিন্তা করি যে হ্যাঁ, এভাবেই আসলে আমার জনগণের ইচ্ছা বা অভিপ্রায়কে আমি প্রকাশ করতে পারবো। এখন একটা পদ্ধতি হতে পারে, যেটা তন্ময় বলেছেন, যে আমরা করতে পারি কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি, অর্থাৎ নির্বাচিত গণপরিষদের মাধ্যমে। এখন নির্বাচিত গণপরিষদের মাধ্যমে করাটাই বৈধ। নির্বাচিত গণপরিষদের সাথে রেফারেন্ডামও হতে পারে, যেটা নেপালে হয়েছে। নির্বাচিত গণপরিষদের মাধ্যমে রেফারেন্ডাম ছাড়াও হতে পারে, গণভোট ছাড়াও হতে পারে, যেটা বাংলাদেশে ৭২-এ হয়েছে এবং ইন্ডিয়াতেও হয়েছে। ইন্ডিয়ার গণপরিষদও কিন্তু ৪৬-এর প্রভিন্সিয়াল লেজিসলেচার ইলেকশনের মাধ্যমে ইনডিরেক্টলি ইলেক্টেড আর কি, তারাও কিন্তু ডিরেক্টলি ইলেক্টেড না, এবং পরবর্তীকালে ৫২-তে একটা সাধারণ ইলেকশন হয়েছে আর কি। এভাবে হতে পারে। এখন ভিন্ন ভিন্ন প্রক্রিয়ার কথা অনেকেই বলছেন, কিন্তু এই প্রক্রিয়ার সাথে আমি একমত না যখন বলা হচ্ছে যে একটা খসড়া তৈরি করে আমরা গণভোটে যাব। কেন না? কারণ এখানে আমি পুরোপুরি একমত আর কি প্রবন্ধের সাথে, যে গণভোটের হ্যাঁ না উত্তর দিয়ে আসলে কখনোই ডেন্স নরম্যাটিভ কোয়েশ্চেন গুলোর উত্তর দেওয়া সম্ভব না। একটা সংবিধান কেমন হবে এবং আমাকে সংবিধান কি করে প্রভাবিত করছে সেটা বোঝার মতো সক্ষমতাও হয়তোবা আমি গণভোটে অংশগ্রহণ করার সময় থাকবে না আমার কাছে। এই বিষয়গুলো বিবেচনায় না নিয়ে গণভোট মানেই বৈধতা বা গণভোটের মাধ্যমে বৈধতা হাসিল হবে, আমার মনে হয় এটিও একটু হয়তোবা মানে চিন্তার সুযোগ আছে আর কি, পুনর্চিন্তার সুযোগ আছে। এবং আমার গণভোট নিয়ে আরেকটা সমস্যা যেটা আমার সবসময় মনে হয়, যে অনেকগুলো পৃথিবীর অনেকগুলো রাষ্ট্রই কিন্তু গণভোটে বেশ অভ্যস্ত, এবং সেখানে কিন্তু গণভোট যেভাবে অ্যাবিউজ করা হয়েছে, ল্যাটিন আমেরিকার দেশগুলোতে যেভাবে গণভোটকে ব্যবহার করা হয়েছে বা ব্যবহার করা হচ্ছে, সেখান থেকে তো আসলে অনেক কিছু শিক্ষণীয় আছে। আমরা খুব ইনওয়ার্ড লুকিং যদি হয়ে যাই তখন কিন্তু আবার একটু বিপদ, কারণ সংবিধানের সংস্কৃতি বা রাজনীতি বোঝার জন্য খুব জরুরি যে আমরা বাইরের দেশগুলোতে কি হচ্ছে, যাদের সংস্কৃতি আমাদের সাথে মেলে কিছুটা হলেও, তাদের অবস্থা কেমন এটা একটু বুঝতে হবে। আমরা যদি প্রতিষ্ঠিত গণতন্ত্রগুলোর সাথে নিজেদেরকে তুলনা করি, সেটা আবার একটু ফ্যালেশিয়াস তুলনা হয়ে যাবে, কারণ তাদের সাথে তো আমাদের রাজনৈতিক সংস্কৃতি মেলে না। সেক্ষেত্রে তুলনাগুলো কিন্তু আসলে সবসময় খুব ভুলভাল সমাধান বা ভুলভাল অনুসিদ্ধান্ত তৈরি করবে আর কি। এটা একটা ব্যাপার ছিল যেটা নিয়ে আলাপ করতে চাচ্ছিলাম। আর ফাইনালি আরেকটা জায়গায় আমি একটু শেষ কথাগুলো বলতে চাচ্ছি। আমার কি সময় আছে? আমি কি বেশি সময় নিয়ে ফেলছি? Can I have 2-3 more minutes maybe? Yeah, please. Thank you so much. আমি আরেকটা জায়গা বলে একটু শেষ করতে চাই, যে জনগণের সম্পৃক্ততা নিয়েও একটা আলাপ আছে, যে জনগণকে সম্পৃক্ত করতে হবে। এখন এটি নিয়েও কিন্তু আশেপাশের দেশগুলোতে ট্রায়াল এন্ড এরর হচ্ছে, এক্সপেরিমেন্টেশন হয়েছে। এখন সংবিধান এর রচনাকালে কি করে জনগণকে সম্পৃক্ত করা যাবে, এটিও খুব জনপ্রিয় শোনায় যখন আমরা বলি যে জনগণকে সম্পৃক্ত করতে হবে, সবার সাথে কথা বলতে হবে, কিন্তু সেখানেও তো অনেকগুলো বাধা আছে। আমি কি আসলে
তাদের কাছে পৌঁছতে পারবো কিনা যারা প্রকৃতপক্ষে প্রান্তিক? আমি কি তাদের মতামত নিতে পারবো কিনা যারা আসলেই আম আম যাদের মতামতটা আমার নেয়া দরকার? নাকি সেখানেও আমি আসলে শুধুমাত্র তাদেরই মতামতটা পাবো যা কিনা সংখ্যাগরিষ্ঠের মতামতকে প্রতিফলন করে। তো আমার মনে হয় যে এই বিষয়গুলো একটু চিন্তার যথেষ্ট খোরাক দিবে আরকি আমাদের। আর সম্পৃক্ততার প্রশ্নটিতে মানে কতগুলো উদাহরণ আরকি মাথায় চলে আসে। নেপালে যে ২০১৫ সংবিধান বা শ্রীলঙ্কার সংবিধান বা ভুটানের সংবিধানও যদি এটির কথা বলি, সবগুলোতেই কিন্তু জনগণকে সম্পৃক্ত করার মোটামুটি চেষ্টা করা হয়েছে। আম খুব একটা অদ্ভুত উদাহরণ ভিয়েতনাম। ভিয়েতনাম তো ওয়ান পার্টি স্টেট, ভিয়েতনাম কমিউনিস্ট পার্টি লাইন অনুযায়ী তারা চলে। কিন্তু ২০১৩ যখন ভিয়েতনাম সংবিধানটা রচনা করছে তারা, সে সময় তারা ওয়াইড স্প্রেড একটা পাবলিক কনসালটেশন এর আয়োজন করে, which is quite surprising কারণ এটা তো আসলে বেশ ডেমোক্রেটিক। আনলাইক ভিসিপি অ্যান্ড সিসিপি, চাইনিজ কমিউনিস্ট পার্টি বা ভিয়েতনামিজ কমিউনিস্ট পার্টিদের মতো একদমই না। এবং তারা হিমশিম খেয়ে যায় পরবর্তীকালে কারণ if I'm not mistaken, they received some 26 million comments and submissions from the people. So তাদের সেই মতামতগুলোকে কি করে অ্যাকোমোডেট করা হবে এটাই কিন্তু আর বোঝা যাচ্ছিল না তখন। কাজে এই বিষয়গুলো নিয়েও কিন্তু আবারও ইনওয়ার্ড লুকিং না হয়ে একটু আশেপাশের দেশগুলোর দিকে তাকানো। এশিয়ার মধ্যেও অজস্র উদাহরণ আছে যে কি করে একটি সংবিধান রচনার প্রক্রিয়া অসফল হয়ে যেতে পারে, বিফলে যেতে পারে। আবার আমাদের পর্যাপ্ত গবেষণা বা একটু হোমওয়ার্কের অভাবে আসলে কি করে একটি মানে অন্যরকম সংস্কৃতিতে আমরা স্লাইড করতে পারি আরকি। আমার মনে হয় এই সবগুলো জায়গায় একটু ভেবে দেখতে হবে আমাদের। আবারও ধন্যবাদ আমাকে আমন্ত্রণ করার জন্য। রিয়েলি হ্যাপি। প্রভাষক সাইমি ওয়াদুদের কাছে যেতে চাচ্ছি এবং আপনার কাছে আমি চাইবো আপনি খুব সংক্ষেপে যদি আমাদের কিছু প্রশ্ন করব আমরা অন্য গেস্টদেরকেও যদি বলতে পারেন। আপনি একটি গণতান্ত্রিক সংবিধান সংস্কার বা প্রণয়নের চেয়েও স্থায়িত্বকে বড় চ্যালেঞ্জ হিসেবে দেখছেন। স্থায়িত্বের ক্ষেত্রে সমস্যা সংকট কি কি হতে পারে বলে আপনি মনে করছেন বা কোন আশঙ্কার জায়গাগুলো দেখছেন? সেক্ষেত্রে স্থায়িত্ব পাওয়ার মতো একটা সংবিধান প্রণয়নের বা সংস্কারের উপায় আসলে কি? সাইমি। ধন্যবাদ প্রশ্নের জন্য। আমি আসলে প্রথম কথা মানে আমার বক্তব্যের সময় আসলে আমি বলেছিলাম যে আমি সংবিধান থেকে খুব বেশি কিছু এক্সপেক্ট করি না এবং আমি খুব বেশি রোমান্টিসাইজ করতে চাই না আরকি সংবিধানকে। এজন্য আমি মনে করি না যে সংবিধানের মাধ্যমে আসলে ফ্যাসিজম তৈরি হয়। I really don't endorse that idea. আমার মনে হয় যে এটা পুরোপুরিভাবেই একটি মানে ব্যক্তি বা ব্যক্তিবর্গের নিজেদের রাজনৈতিক দর্শন এবং একই সাথে একটি রাজনৈতিক সংস্কৃতি। যার মাধ্যমে আসলে এই ধরনের আমরা বলতে পারি যে অপচর্চা হতে পারে আরকি। আর আমি আসলে নিজে জানি না কি করে আসলে স্থায়িত্ব তৈরি হবে বা কি করে একটা স্থিতিশীল প্রক্রিয়ার মধ্য দিয়ে আমরা নতুন সংবিধানে যাব। জানি না বলেই আমি বারবার আমার দুশ্চিন্তার কথা বলেছি। এবং আমার মনে হয় না যে আমাদের সেই ধরনের পরিবেশ এই মুহূর্তে বিরাজ করছে যেখানে আমরা আসলে একটি মানে স্থায়িত্বের দিকে যেতে পারবো যদি নতুন সংবিধান আসে আরকি তাহলে। আর এমনিতে আমার কাছে যেটা মনে হয় যে গণতান্ত্রিক সংবিধানের থেকে আমি স্থায়িত্বকে বেশি গুরুত্ব দিচ্ছি এটি মনে হয় একটু অদ্ভুত বা একটু অন্যভাবে বোঝা হচ্ছে আমাকে। আমার মনে হয় না যে আমি এরকম কোনো কিছু বলছি। অবশ্যই আমি সংবিধানকেই বেশি গুরুত্ব দিব। কিন্তু আমার কাছে মনে হয় না যে আমাদের সংবিধানটি অগণতান্ত্রিক। তবে এটিকে আরেকটু গণতান্ত্রিক করবার সুযোগ অবশ্যই আছে। বেশ কিছু বিষয় এখানে যদি আমরা ইনকর্পোরেট করতে পারি যেমন কিছু আ মন্তব্য তো বারবার আসছে। অনেক ফোরামে আমরা কথা বলছি। দুবারের বেশি প্রধানমন্ত্রী না হওয়া, ৭০ অনুচ্ছেদের মধ্যে কিছু কোয়ালিটেটিভ পরিবর্তন আনা। কাজে এইগুলো যদি করা হয় তাহলে অবশ্যই এটা আরো বেটার একটা ইন্সট্রুমেন্ট হবে। কিন্তু আমি ইনহেরেন্টলি মনে করি না যে এই সংবিধানের মধ্যে ইন্ট্রিনসিক কোনো ফলস আছে, কোনো ফ্যালাসিস আছে যেটার জন্য আসলে সংবিধানটা গণতান্ত্রিক সংবিধান না। আমাকে ১ মিনিট সময় দেয়া যেত if it's possible. আচ্ছা ঠিক আছে। ওকে। Thank you so much.
আচ্ছা, আমি জাস্ট দুটো জিনিস নিয়ে একটু কথা বলতে চাচ্ছিলাম। আমার মনে হলো যে একটু কনফিউশন হতে পারে। সারা আপাকে ধন্যবাদ। আমিও কিন্তু আসলে বলতে চেয়েছি মূল সংবিধান এবং সংশোধনীগুলো নিয়ে যে সংবিধান, এই দুটোর মধ্যে আমিও একটি পার্থক্য আসলে ড্র করতে চেয়েছি। আমি বলছি না যে সংশোধনী সহ সংবিধান অগণতান্ত্রিক না। অবশ্যই ৭ এর খ একটি প্রচন্ড অগণতান্ত্রিক প্রভিশন। এবং ৭ এর খ তে যা বলা হয়েছে তাকে আমি একই সাথে অসাংবিধানিক মনে করি এবং আমি মনে করি যে এটি সহজেই সংশোধনযোগ্য। আমি এটা নিয়ে লিখিয়েওছি অলরেডি। আরেকটি জিনিস আমি একটু বলতে চাচ্ছিলাম, গণভোটের আলাপটাতে আমি আসলে এটি বাদ দিয়ে গেছি। আমার মনে হয় যে আমাদের মানে এখনকার সময়টাও একটু বুঝতে হবে যে ইটস অ্যান এজ অফ ডিসইনফরমেশন অ্যান্ড মিসইনফরমেশন, এবং আমাদের যেভাবে আসলে ডিজিটাল ডিভাইডটা আছে এবং যেভাবে আমাদের অপতথ্য আছে, তার মধ্যে আসলে গণভোট কতটা কার্যকর এ নিয়েও কিন্তু প্রচুর গবেষণা হচ্ছে। যে এর মধ্যে আসলে শুধু মানে আপনি যে ভোটটা দিবেন সেটা আসলে ইনফর্মড একটা ওপিনিয়ন হবে কিনা, এটিও কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটি জায়গা। Just wanted to share that concern. Thank you. আমি আসলে আপনাদের ২ জন এবং তন্ময় এখানে আছেন। আপনাদের ৩ জনের কাছেই আমি একটি বিষয় জানতে চাচ্ছি যে, এই যে আমাদের যে সংবিধানের যে সংবিধান সংস্কারের জন্য একটি কমিশন তৈরি হয়েছে এবং আগামী ৩১ ডিসেম্বর কমিশন আ প্রস্তাবনা দেবে, সংস্কার প্রস্তাবনা। তো এই যে সংস্কার প্রস্তাবনা দেবে, এই সংস্কারগুলো আসলে কিভাবে আ এইগুলা হবে? আসলে এই অথরিটিটা কে? এইটা এটা আসলে কিভাবে হবে আ আ আ আমাদের জানা নেই। আপনাদের কাছ থেকে জানতে চাচ্ছি যে এই প্রক্রিয়াটা আসলে কি? এবং এইটা কি আ আ আ মানে কোনভাবে এই জিনিসটা হবে? এটা একটা জিনিস আপনাদের ৩ জনের কাছেই জানতে চাচ্ছি। আর সাইমির কাছে আমার প্রশ্ন হচ্ছে, আপনি সংবিধানের অনেকগুলো দেশের সংবিধানের সাথে কথা আপনি উল্লেখ করেছেন। তো সেই সব দেশের সংবিধান পাঠ করার মধ্য দিয়ে আপনার কি একদম স্পেসিফিক কোন প্রস্তাবনা আছে যে এগুলো আমরা যদি আমাদের সংবিধান সংস্কারে যুক্ত করতে পারি তাহলে একটা বেটার সংবিধান হতে পারে কিনা? খুব সংক্ষেপে। ধন্যবাদ প্রশ্নের জন্য। আমি প্রথম প্রশ্নটি যদি দিয়ে শুরু করি। আ যেভাবে বলা হচ্ছিল যে আ সুপারিশ আসবে আমাদের সংস্কার কমিশনের কাছ থেকে। এখন আসলে আমি আশা করছি যে একটা রূপরেখাও চলে আসবে বা প্রক্রিয়া বা পদ্ধতিগত বিষয়ে উনারা বিভিন্ন অংশীজনদের সাথে কথা বলছেন, তাদের মতামত নিচ্ছেন এবং বিশ্বাস করছি আমরা যে অবশ্যই আমরা রূপরেখাটিও পেয়ে যাব যে কিভাবে করা যেতে পারে বা উনারা কি ভাবছেন। একটি প্রক্রিয়া হতে পারে যে আম যারা এখন রাজনৈতিক দলগুলো আছেন তাদের সাথে একটি সমঝোতার ভিত্তিতে হয়তোবা কিছু সুপারিশ করা যেতে পারে যে কি ধরনের পরিবর্তন আনতে পারি আমরা সংবিধানে। এবং একটি আম আ অনেকেই বলছেন, অনেক স্কলার বলছেন একটি প্যাক্ট এর মতো হতে পারে হয়তো রাজনৈতিক দলগুলোর মধ্যে। তারা হয়তো একটি চুক্তির মতো করলেন এবং পরবর্তীকালে নির্বাচিত সরকার হয়তোবা সেগুলো পরিবর্তনগুলো আনলো। এটি একটি পদ্ধতি হতে পারে। আর বাকি যে পদ্ধতিগুলোর আলাপ তো আমরা এর আগে করেইছি। যে যদি নতুন সংবিধানই হয় তাহলে সেক্ষেত্রে তো ইলাবোরেট একটা প্রসেস। কাজে সেই প্রসেসে যেতে পারে। এখন ডিপেন্ড করছে আসলে যে আদৌ মানে অংশীজনদের মতামত নিয়ে ওয়াইডেস্ট পসিবল কনসালটেশন এর মাধ্যমে কি ধরনের রূপরেখা আসলে সামনে আসে। আর আম আ ভিন্ন সংবিধান আলাপ করে আলোচনা করে আমি আসলে বারবার আই এম গেটিং স্টাক উইথ দ্যাট স্টেটমেন্ট যেটা আমি দিয়েছি আরকি একটু আগে, যে গণতান্ত্রিক জায়গা থেকে ৭২ এর সংবিধানকে যদি একটু এনালাইজ করা, এবং হাসনাত ভাইও খুব ডিসএগ্রি করলেন আসলে আমার সাথে। কিন্তু আই এগ্রি। উনি যে জায়গাগুলোতে ডিসএগ্রি করেছেন প্রত্যেকটার সাথেই আমি মোটামুটি মোটা দাগে একমত। কিন্তু আমাদের মূল সংবিধানে কিন্তু আসলে শুধু একটা উদাহরণ যদি দেই যে সাবঅর্ডিনেট জুডিশিয়ারি আসলে আমাদের উচ্চ আদালতের অধীনে থাকবে। এটা কিন্তু আমাদের মূল সংবিধানেই ছিল। এটা কিন্তু পরবর্তীকালে প্রেসিডেন্টের কাছে নিয়ে যাওয়া হয়। কাজেই এটা একটি অগণতান্ত্রিক কাজ করা হলো পরবর্তীতে। আবার আমরা যদি আ মানে একদলীয় শাসন ব্যবস্থার কথা বলি, সেটিও তো আসলে একটা অ্যামেন্ডমেন্ট এর মাধ্যমে এসেছে। কাজেই মূল সংবিধানে যদি আসলে সব উপকরণই থাকতো তাহলে আর এ ধরনের অ্যামেন্ডমেন্ট এর প্রয়োজন হতো না। কারণ মূল সংবিধানই তো আসলে আমাকে ফ্যাসিজম তৈরি করতে সাহায্য করছে। যদি আমরা এটা এই হাইপোথিসিস এ বিশ্বাস করি আরকি তাইলে। তাহলে আর কোনো সংশোধনেরই কিন্তু প্রয়োজন হতো না। এটা একটা ব্রড বেসড আলাপ। তবে গণতান্ত্রিক না আমি এটা বলতে চাই ৭২ সংবিধানকে অন্য একটি জায়গা থেকে। যেমন ২৮ এর ২ অনুচ্ছেদ নিয়ে আমি যদি কথা বলি যে নারী পুরুষের সমতার প্রশ্নে এটি কিন্তু শুধুমাত্র রাষ্ট্র এবং গণজীবনের কথা বলছে। কিন্তু আমরা যারা ফেমিনিস্ট স্কলারশিপ নিয়ে কাজ করি তারা জানি যে পাবলিক এবং প্রাইভেটের ডাইকোটমিটা একদমই ফলস একটা ডাইকোটমি, যখন নারী পুরুষের সমতার কথা বলি বা লিঙ্গভিত্তিক বৈষম্যের কথা বলি। কিন্তু এটা এতই রিস্কি একটা অ্যামেন্ডমেন্ট, আসলে এই দাবিটা তুলতেও আমার ভয় লাগছে যে ২৮ এর
2 পরিবর্তন প্রয়োজন। বা আমি যদি বলি যে আদিবাসী প্রশ্নে যে তর্কটি আছে বা ৭২ এর সংবিধানের যখন আমাদের গণপরিষদেও যে বিস্তর আলোচনা হলো, যেভাবে মানবেন্দ্র নারায়ণ লারমা আসলে সে সময় এটার বিপক্ষে অবস্থান নিয়েছিলেন এবং আমরা সকলেই জানি যে অত্যন্ত যুক্তিযুক্তভাবে উনি বলেছেন যে এটা কোনোভাবেই মেনে নেওয়ার মতো না যে আমরা সবাই বাঙালি হিসেবে পরিচিত হব। এবং খুব মানে সারপ্রাইজিংলি সে সময় ওনাকে বলা হয়েছিল যে বাঙালি হওয়া তো ভালো, কেন বাঙালি হব না? কাজে এই জায়গাগুলো নিয়ে কিন্তু কথা বলতেও ভয় লাগছে যে এই তর্কের জায়গাগুলো আসলে খুলে দিলে আরো নতুন কোনো বিপদে পড়ে যাব কিনা। আমি শুধু একটা জায়গা নিয়ে শেষ করতে চাচ্ছি আলাপটা আজকে, যে আমি আসলে মূলত আন্তর্জাতিক মানবাধিকার আইন নিয়ে কাজ করি। এখন আমাদের মানবাধিকারের অনেকগুলো সনদ আছে, অনেকগুলো ট্রিটি আছে। ২০০৬ সালের দিকে একটা প্রস্তাব আসে যে আমরা ইউনিফিকেশনে যেতে পারি কিনা, অর্থাৎ সবগুলো ট্রিটি বাদ দিয়ে আমরা একটা বডিতে চলে যাব, অর্থাৎ একটা পার্টিকুলার বডি থাকবে, আলাদা আলাদা ট্রিটি বডি থাকবে না। সে সময়ে যারা কিনা অনেক ক্রিটিক্যাল স্কলারশিপ করেছেন মানবাধিকার আইন নিয়ে, তারা কেন যেন খুব রক্ষণশীল হয়ে গেলেন। তারা বললেন যে এখন যদি আমরা ঢেলে সাজাতে যাই, আমরা আসলে অপরচুনিজমের জায়গা করে দিব, কি হবে আমরা বলতে পারছি না। কাজেই আমার মনে হয় যে যারা ক্রিটিক্যালি কাজ করেছেন সংবিধান নিয়ে, তারাই আসলে একটু বেশি রক্ষণশীল এখন, যে এখন ঢেলে সাজাতে গিয়ে আমরা আবার কি, মানে ফ্রাইং প্যান থেকে বের হয়ে তো বলে না যে মানে উনুনে গিয়ে ঝাঁপ দিব কিনা আর কি, সেই জায়গাটা থেকেই মূলত আমার মানে সমস্ত দুশ্চিন্তা আসছে। এমনিতে আমার খুব আস্থা আছে ৭২ সংবিধানে এমন না, আমার লেখা পড়লে হয়তো বোঝা যায় আমি কিন্তু খুব বেশি আস্থাশীল নই, কিন্তু তারপর আমার মনে হয় যে এই সময়টা হয়তো বা উপযুক্ত সময় না, যে কাজগুলো আমরা বড় জায়গাগুলো হাতে নিচ্ছি। আমার মনে হয় না ইটস নট দ্য রাইট টাইম, এবং কনস্টিটিউশন ইজ নট দ্য অ্যান্সার। থ্যাংক ইউ। ধন্যবাদ।